Hello and welcome to the second video lecture on MOT. এটা মলিকুলার অরবিটাল থিওরির যে স্টাডি মেটেরিয়াল 2 আছে তার উপর বেস করে ডিজাইন করা। তো আগের লেকচারটাতে আমরা মলিকুলার অরবিটালের বেসিক্সগুলো দেখেছিলাম, যে কিভাবে দুটো অ্যাটমিক অরবিটাল থেকে সিগমা টাইপ, পাই টাইপ এমো তৈরি হয়, এবং তারপর আমরা দেখেছিলাম যে কিভাবে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে এরকম দুটো এলিমেন্টের মধ্যে এমোকে তৈরি করা যায় এবং তার এমোগুলো কিরকম দেখতে হয়। এবং তারপর আমরা তিনটে কন্ডিশন দেখেছিলাম যে এমো যখন তৈরি হয় দুটো সেপারেট অ্যাটমের অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে, তখন তাদের এনার্জিটা ম্যাচ করতে হয়, তাদের সাইজটা ম্যাচ করা দরকার, এবং তাদের প্রপার জিওমেট্রিতে একে অপরকে অ্যাপ্রোচ করতে হয়। এইখানটায় আমরা একটুখানি এক্সট্রাপোলেট করবো এই থিওরিটাকেই, এবং আমরা হোমো এবং লুমোর কনসেপ্টটা পড়ব। যখন দুটো মলিকিউল একে অপরের সঙ্গে রিয়াকশন করে, তো তাদের ফার্স্টে তাদের মধ্যে কোলিশন হওয়া দরকার। কোলিশন না হলে তারা যদি একে অপরকে টাচ না করে তাহলে রিয়াকশন হবে না। এবং এই কোলিশনের সময় বেসিক্যালি তিনটে জিনিস হয়। একটা হচ্ছে একটার অকুপাইড অরবিটাল আরেকটার অকুপাইড অরবিটালকে ন্যাচারালি রিপেল করে, কারণ ইলেকট্রনরা ইলেকট্রনদেরকে রিপেল করে। আরেকটা হচ্ছে যদি একটার উপর কোনো পজিটিভ চার্জ বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, সেটা আরেকটার ইলেকট্রন রিচ রিজিয়ন বা ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে এরকম রিজিয়নের সাথে অ্যাট্রাকটিভ ফোর্সে আসে। আর থার্ড যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে একটার অকুপাইড অরবিটাল আরেকটার আনঅকুপাইড অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে এবং তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়। এবং এখানে এটা এই যে থার্ড ইন্টারাকশনটা, এটা তার মানে ওয়ান সেট অফ অরবিটাল যারা অকুপাইড, তারা আরেকটা সেট অফ অরবিটাল যারা আনঅকুপাইড তাদের নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, which is very similar to the construction of a molecular orbital starting from the atomic orbitals of two different atoms. Yet this interaction is significantly different. কারণ যখন আমরা এমো তৈরি করি, এমোটা কোনো একটা মলিকুলার এমো তৈরি হচ্ছে, তখন আমাদের স্টার্টিং সেটটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। আর যখন দুটো মলিকিউলের মধ্যে কলিশন হচ্ছে এবং তাদের অরবিটালদের মধ্যে আমি ওভারল্যাপের কথা বলছি, তখন আমার স্টার্টিং সেটটা কিন্তু অ্যাটমিক অরবিটাল নেই, তারা সব এমো। তার মানে এমোর ওভারল্যাপের ফলে নতুন এমো তৈরি হবে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি। এবার স্কিমেটিক্যালি এখানে দেখো আমরা দেখিয়েছি একটা মলিকিউল এ আর একটা ওই একই রকম মলিকিউল এ তার সাথে ওভারল্যাপ করার চেষ্টা করছে, এবং ওভারল্যাপ করলে তুমি এটাকে 1 নম্বর বলতে পারো, এটাকে 2 নম্বর বলতে পারো। এই 1 নম্বর মলিকিউল আর 2 নম্বর মলিকিউল এটা সেম মলিকিউল, তাহলে তাদের নিজেদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে। তো যদি ওভারল্যাপ হয়, মানে যদি তাদের মধ্যে কলিশন হয় এবং তার ফলে যদি ওই ওভারল্যাপটা হয়, তাহলে তুমি বলতেই পারো এটা যে এদের মধ্যে এই এই অংশটা হচ্ছে মলিকিউলের অকুপাইড অরবিটাল, সিমিলারলি এটাও হচ্ছে অকুপাইড অরবিটাল আরেকটা মলিকিউলকে, এগুলো হচ্ছে আনঅকুপাইড অরবিটাল দুটো মলিকিউল। এবার এই অকুপাইড অরবিটালগুলোর মধ্যে যে রেড কালার দিয়ে যেটাকে বলা আছে, তাদের এনার্জি হচ্ছে হাইয়েস্ট, অকুপাইড গুলোর মধ্যে হাইয়েস্ট, তাহলে তাকে বলা হবে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল বা হোম। আর যেটা ব্লু কালার দিয়ে বলা আছে সেটা হচ্ছে আনঅকুপাইড অরবিটালগুলোর মধ্যে, অর্থাৎ ভ্যাকেন্ট অরবিটালগুলোর মধ্যে লোয়েস্ট, এনার্জিটা লোয়েস্ট, তাহলে তাকে বলা হবে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এবার এদের পুরো ফুল সেট অফ অরবিটালস, এদের ফুল সেট অফ অরবিটালের সাথে ওভারল্যাপ করতে পারে, কিন্তু সব ইন্টারাকশনটা ফ্রুটফুল হবে না। কেন হবে না? তার কারণ আমরা যদি এরকম ভাবি, আমরা যদি আবার আমাদের অরিজিনাল ডিসকাশনে ফিরে যাই, আমরা যদি দুটো অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপ করে কিরকম জিনিস পাই সেরকম ভাবার চেষ্টা করি, যদি আমরা এখানে বেসিক্যালি এমও ওভারল্যাপ করছি, কিন্তু আমরা অ্যাটমিক অরবিটাল দিয়ে যদি চিন্তা করি, তাই একটা অ্যাটমিক অরবিটাল ফাঁকা, একটা অ্যাটমিক অরবিটাল ফাঁকা, সে দুটোকে ওভারল্যাপ করিয়ে আমি একটা MO1 আর একটা MO2 পেলাম। এর কি কোনো স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশন কিছু আছে? কোথাওই তো ইলেকট্রন ছিল না, এটাও ফাঁকা ছিল এটাও ফাঁকা ছিল, তাহলে এটা ওভারল্যাপ, এনার্জি টার্মসে এর কোনো সিগনিফিকেন্স নেই। আবার যদি আমরা আরেকটা অ্যাটমিক অরবিটাল সেট নিই যেখানে দুটোই ভর্তি, তাহলে এটারও কোনো সিগনিফিকেন্স নেই, কারণ এইখানে MO1 যতটা স্টেবিলাইজড হয়েছে MO2 ততটাই ডিস্টেবিলাইজড হয়েছে। MO1টা বন্ডিং, MO2টা অ্যান্টি বন্ডিং, দুটোতেই দুটো দুটো করে ইলেকট্রন আছে, বন্ড অর্ডার জিরোই হবে এবং এনার্জিও আমি কিছু গেন করছি না। তবে তখনই সিগনিফিকেন্ট ওভারল্যাপ হয় যখন আমরা মনে করি যে এটা হাফ ফিল্ড এটা হাফ ফিল্ড, তখন দুটো ইলেকট্রন স্টেবিলাইজড হয়, অথবা এটা ফুল ফিল্ড এটা ভ্যাকেন্ট, তখন দুটো ইলেকট্রন স্টেবিলাইজড হয়। কিংবা এমন হতে পারে যে এটা ফুল ফিল্ড
এবং এটা হাফ ফিল্ড, সেক্ষেত্রে দুটো ইলেকট্রন নিচে নামবে, একটা ইলেকট্রন উপরে উঠবে, তার মানে নেট একটা ইলেকট্রনের স্টেবিলাইজেশন হবে। কিন্তু এই সিচুয়েশন আর এই সিচুয়েশনের কোনো মানে নেই, অর্থাৎ ফিল্ড অরবিটাল ওভারল্যাপ আর আনঅকুপাইড অরবিটাল ওভারল্যাপের কোনো মিনিং নেই। সেই রেসপেক্টে আমাদেরকে তাহলে এটা বলতে হবে যে তাহলে মিনিংফুল ইন্টারাকশনটা কাদের মধ্যে হবে। এখানে অ্যাটমিক অরবিটাল থেকে এমও হচ্ছে, তাহলে দুটো আলাদা মলিকুলার এমও যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে নতুন এমও তৈরি করবে, তখন আমরা নিশ্চয়ই এর অকুপাইডের সঙ্গে এর অকুপাইড, এর আনঅকুপাইডের সঙ্গে এর আনঅকুপাইডটার ওভারল্যাপ দেখে আমার লাভ নেই। কোনটা দেখতে হবে? দেখতে হবে এর অকুপাইডের সঙ্গে এর আনঅকুপাইডের এই পার্টটার সাথে এই পার্টটা, এবং এর অকুপাইডের সাথে এর আনঅকুপাইড, অর্থাৎ এই ওভারল্যাপগুলো আমাকে দেখতে হবে। এবার আমরা ওই তিনটে জিনিসের কথা মাথায় রাখি। অরবিটাল ওভারল্যাপের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয় যখন এনার্জিটা ম্যাচ করে। আমরা ধরে নিচ্ছি যে এখানে সাইজ এবং জিওমেট্রি ঠিক আছে, কিন্তু এনার্জি ম্যাচিংটা তো এক একটা এক এক রকম হবে। যদি তুমি এই অরবিটালটার সাথে এই অরবিটালটা ম্যাচিং করো, তাহলে দেখো তার এনার্জি গ্যাপ এতটা। যদি এই অরবিটালের সাথে এই অরবিটালের ম্যাচিং করো, তাহলে এনার্জি গ্যাপ এতটা। অর্থাৎ একমাত্র একটাই কম্বিনেশন আছে যেখানে হয় এর লালটার সাথে এর নীলটার ওভারল্যাপ করবে, তখন এনার্জি গ্যাপ মিনিমাম হবে, আর তা নাহলে এর লালটার সাথে এর নীলটার ওভারল্যাপ হবে, তখন এনার্জি গ্যাপ মিনিমাম হবে। এই দুটো এনার্জি গ্যাপ যখন এই এনার্জি গ্যাপটা, এটা দুটোর ক্ষেত্রেই সত্যি, অর্থাৎ এর লালটা এর নীলটা অথবা এর লালটা এর নীলটা, এইটাই হচ্ছে তোমার মোস্ট ফ্রুটফুল ওভারল্যাপ। এবং লালগুলোকে আমরা বলেছিলাম হোমো, নীলগুলোকে আমরা বলেছিলাম লুমো। তাহলে একটার হোমোর সাথে আর একটা লুমোর যখন ওভারল্যাপ হবে, তখন সবচেয়ে ভালো ওভারল্যাপ আমরা পাবো। এবং এই অরবিটালগুলোই তার মানে সবথেকে বেশি মিনিংফুল ইন্টারাকশনে পার্টিসিপেট করে যখন দুটো মলিকিউল কোলাইড করে। সেই কারণে এদেরকে বলা হয় ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটালস। ভ্যালেন্স বন্ড থিওরিতে যেরকম ভ্যালেন্স অরবিটাল থাকে, যেমন 1s তো কখনো বন্ডিং এ পার্টিসিপেট করে না, কার্বনের 1s কখনো বন্ডিং এ পার্টিসিপেট করে না, 2s 2p এরা মিক্সিং টিক্সিং হয়, তারা পার্টিসিপেট করে, সেই জন্য 2s 2p কে ভ্যালেন্স অরবিটাল বলা। তাহলে আমরা এখানে এই ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটালগুলোকে সেই অ্যানালজি দিয়ে ভাবতে পারি, এরা হচ্ছে সেই অরবিটাল যারা দুটো মলিকিউলের কলিশনের সময় নিজেদের একটার আরেকটার সঙ্গে ওভারল্যাপ করে, একটা মলিকুলার ফ্রন্টিয়ার অরবিটাল আরেকটা মলিকুলার ফ্রন্টিয়ার অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে এই ধরনের ফ্রুটফুল ইন্টারাকশন তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরিতে যেরকম ভ্যালেন্স অরবিটালদের রোল, সেরকমই মলিকুলার অরবিটাল থিওরিতে দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশনে ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল, যাদেরকে এফএমও বলা হয়, তাদের একটা রোল রয়েছে। এবার যদি দুটো মলিকুল আলাদা হয়, আলাদা হতেই পারে, সাধারণত হয়েই থাকে, একটা মলিকিউলে একটা মলিকিউল বি, তাহলে তাদের ইন্টারাকশনটা কি হবে? আমি একবার একটা পাবো হোমো অফ এ ওভারল্যাপিং উইথ লুমো অফ বি, আর একটা পাবো হোমো অফ বি ওভারল্যাপিং উইথ লুমো অফ এ। Of course, you can see that homo of B to lumo of A energy matching is better. এখানে এনার্জি গ্যাপটা মাত্র এইটুকুনি, whereas এই এনার্জি গ্যাপটা এতটা। তাহলে তার ফলে এখানে ডমিনেন্ট ইন্টারাকশন হবে হচ্ছে হোমো অফ বি থেকে লুমো অফ এ তে ইলেকট্রন ট্রান্সফার হবে, কারণ হোমোটা তো ভর্তি আর লুমোটা তো ফাঁকা। তার মানে বি ইলেকট্রন দেবে আর এ ইলেকট্রন নেবে। যে ইলেকট্রন দেয় তাকে আমরা বলে থাকি নিউক্লিওফাইল। এটা বেসিক্যালি ইলেকট্রন পেয়ার ডোনার। তার মানে ইউ ক্যান অলসো সে দ্যাট দিস ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং দ্য আইডেন্টিফাইং এ লুইস স্পেস, যেটা আমরা ইনগোল্ডের ডেফিনেশন অনুযায়ী দেখেছিলাম যে যে ইলেকট্রন দেয় তাকে বলে নিউক্লিওফাইল, আর যে ইলেকট্রন নেয় তাকে আমরা ইলেকট্রোফাইল বলি। তাহলে লুমো অফ এ, তার মানে ইলেকট্রন নিচ্ছে, তাহলে এ ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। এবং যখন আমরা এই ওভারল্যাপটাকে দেখাবার চেষ্টা করব, তখন আমরা অন্য কোনো সেটের অরবিটালদের মধ্যে ওভারল্যাপ দেখাবো না, জাস্ট আমরা এইটুকুনি দেখাবো যে হোমো অফ বি আর লুমো অফ এ তো ওভারল্যাপ করছে। এটা চিন্তা করে দেখো, এটা সেই একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের মধ্যে ওভারল্যাপ হয়ে যেরকম এমো তৈরি হয় সেরকম। তার মানে বন্ডিং এমো একটা নতুন তৈরি হবে, এগুলো সবই কিন্তু এমো। তাহলে এটাও আরেকটা নতুন এমো, যখন এ আর বি ইন্টারাকশন করে ফেলেছে তখন যে মলিকিউলটা তৈরি হচ্ছে তার এমো এটা। বন্ডিং এমো যেটা ভর্তি থাকবে আর অ্যান্টি বন্ডিং এমো যেটা ফাঁকা থাকবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এই এনার্জি গ্যাপটা যত ছোট হবে তত ওভারল্যাপ বেটার হবে, কারণ আমাদের তিনটে কন্ডিশনের মধ্যে একটা ছিল এনার্জি গ্যাপ যত কম থাকে তত ওভারল্যাপ এফিসিয়েন্সি তত বেশি হয়। তার মানে এই হোমো যত উপরে উঠবে এনার্জি গ্যাপ তত নামবে, মানে এনার্জি গ্যাপটা তত কমবে, তত এফেক্টিভ তত হবে ওভারল্যাপটা। সিমিলারলি হোমো উপরে উঠছে কি না উঠছে এটা ইন্ডিপেন্ডেন্টলি যদি লুমোটাকে নিচের দিকে নামানো যায় তাহলেও এনার্জি গ্যাপ কমবে। লুমো নিচের দিকে নামা মানে
ইলেকট্রন নেওয়ার প্রবণতা বাড়ছে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার প্রবণতা বাড়ছে। তার মানে লুইস অ্যাসিডিটি বাড়ছে, বা ওটাকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিসিটি বাড়ছে। হোমো উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা মানে হাই এনার্জি অরবিটাল থেকে ইলেকট্রনকে দেওয়ার টেন্ডেন্সি বাড়ছে, অন্য কাউকে ইলেকট্রনকে দেওয়ার, যে ইলেকট্রন নিতে পারে সেরকম একটা কাউকে দেওয়ার টেন্ডেন্সি বাড়ছে। তার মানে লুইস বেসিসিটি বাড়ছে বা নিউক্লিওফিলিসিটি বাড়ছে। তাই আমরা এখানে লিখতে পারি যত কোনো স্পিসিসে যত হোমো এনার্জি যত বেশি হবে তার নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে, আর নিউমন এনার্জি যত লোয়ার হবে তার ইলেকট্রোফিলিসিটি তত বেশি হবে। এবার এগুলোর রিয়াকশন, মানে এই মলিকুলার অরবিটালের এনার্জি যেটা আলটিমেটলি রিয়াকশন রেটকে কন্ট্রোল করে, যত এনার্জি গ্যাপ যত কম হয় তত এফিসিয়েন্ট ওভারল্যাপ হয়, রিয়াকশন রেটও তত ভালো হয় একটা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে, যেখানে নিউক্লিওফাইলের হোমো থেকে ইলেকট্রন বেরোয় আর ইলেকট্রোফাইলের হোমো থেকে ইলেকট্রোফাইলের লুমো থেকে ইলেকট্রনটা আশ্রয় নেয়। সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু তার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অবভিয়াসলি একটা ফ্যাক্টর। এবার যদি তুমি হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নাও তাহলে তার তো স্টার্টিং অ্যাটমিক অরবিটালগুলোই লোয়ার ইন এনার্জি, এবং তার যে মলিকুলার অরবিটালগুলো তুমি বানাবে সেটাও লোয়ার ইন এনার্জি। খেয়াল করে দেখো সিসি পাই এবং সিও পাই, সেখানে সিও পাইটা কিন্তু লোয়ার ইন এনার্জি সিসি পাই এর তুলনায়। তার ফলে কোনো জায়গায় যেখানে কোনো একটা রিয়াকশানে যেখানে সিসি পাই থেকে ইলেকট্রন দিতে হবে, আরেকটা জায়গায় যদি একই সিচুয়েশনে যদি সিও পাই থেকে ইলেকট্রন দিতে হয়, তাহলে সিসি পাই যেহেতু হায়ার ইন এনার্জি তাহলে সেটা মোর নিউক্লিওফিলিক, সিও পাই যেহেতু লোয়ার ইন এনার্জি তাহলে সেটা লেস নিউক্লিওফিলিক হবে, কারণ ইলেকট্রন বেরোনোর ক্ষমতা সিসি পাই থেকে বেশি আছে, বিকজ ইট ইজ এনার্জেটিক্যালি হায়ার। অতএব ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে এই কিন্তু আলটিমেটলি তোমার এই এমন এনার্জির একটা ইন্ট্রিকেট রিলেশনশিপ আছে। আমরা একটা এক্সাম্পল দেখি, ওয়াটারের সাথে অ্যামোনিয়ার, ওয়াটার এবং অ্যামোনিয়ার সাথে সেপারেটলি আমরা BH3 রিয়াকশন করছি। বোরনের হাইব্রিডাইজেশন এখানে sp2 এবং তার চারপাশে মাত্র 6টা ইলেকট্রন আছে, ও ইলেকট্রন পেয়ার নিতে চায়, অতএব ও হচ্ছে ইলেকট্রোফাইল। অতএব ওর লুমোটাকে আইডেন্টিফাই করতে হবে যেখানে ইলেকট্রন নেবে। লুমোটা কোনটা, এখানে আছে কি কি, 3টে সিগমা বন্ড আছে বোরন হাইড্রোজেন, তাহলে 3টে সিগমা বন্ড মানে একটা করে সিগমা অরবিটাল আর একটা করে সিগমা স্টার। এবার সিগমা একেবারে নিচে, সিগমা স্টার 3টে একেবারে উপরে, আর তারপর বোরনের একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য। এই অরবিটালটা ভ্যাকেন্ট হওয়ার জন্য ইলেকট্রনরা এখানেই আসতে চায়, এবং এটাই হচ্ছে লুমো। আর এরা হচ্ছে অ্যামোনিয়া, ওয়াটার, এরা হচ্ছে সমস্ত ইলেকট্রন রিচ স্পিসিস, তো এরা ইলেকট্রন দিতে চায়। যদি এরা ইলেকট্রন দিতে চায় তাহলে এরা নিউক্লিওফাইল। কোথা থেকে ইলেকট্রন দেবে? অক্সিজেন, অ্যামোনিয়া, এদের সবার হাইব্রিডাইজেশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি sp3, তাহলে এদের একটা করে sp3 হাইব্রিড অরবিটাল থেকে এরা ইলেকট্রনটা বার করবে। সেইটা দেখানো হয়েছে এখানে কার্ডিয়ারো নোটেশন ইউজ করে, যেখানে আমরা জানি যে এই কার্ডিয়ারোর ল্যাজ যেটা, টেল যেটা, সেটা হচ্ছে সোর্স অফ ইলেকট্রন, এই দেখো সোর্স অফ ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। হেড যেটা, সেটা হচ্ছে সিঙ্ক অফ ইলেকট্রন, সিঙ্ক মানে যেখানে গিয়ে পড়ছে, যেখানে বোরনের উপরে গিয়ে পড়ছে, তার ফলে বোরন অক্সিজেন বা বোরন নাইট্রোজেন সিগমা বন্ড তৈরি হচ্ছে। ফর্মাল চার্জ ক্যালকুলেট করলে দেখা যাবে দুটো ক্ষেত্রেই বোরন উইল অ্যাকুয়ার আ ফর্মাল নেগেটিভ চার্জ অ্যান্ড অক্সিজেন অর নাইট্রোজেন উইল অ্যাকুয়ার আ ফর্মাল পজিটিভ চার্জ। এবার এই যে ইন্টারাকশানে তাহলে আমাদের কোন ইন্টারাকশনটা বেটার হবে এটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে হোমো লুমোগুলো চিনতে হবে। আমরা তো হোমোটা চিনে ফেলেছি, এগুলো হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, আর বোরনের উপরে যে ভ্যাকেন্ট পিটা আছে সেটা হচ্ছে তার লুমো। এবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওয়াটারের যে এমোগুলো সেগুলো ইন্ট্রিনজিক্যালি এনার্জিটা লোয়ার কম্পেয়ার টু অ্যামোনিয়ার যে এমোগুলো আছে। তার মানে অ্যামোনিয়ার যে হোমো তার এনার্জি ওয়াটারের হোমোর থেকে উঁচু, বেশি। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে ওয়াটারের হোমো এনার্জি কম্পেয়ার করলে অ্যামোনিয়ার হোমো এনার্জি হায়ার, অ্যামোনিয়া মোর নিউক্লিওফিলিক। এবং আমরা যদি এই সিগমা পাই, নন বন্ডিং অরবিটাল, তারপরে ভ্যাকেন্ট পি অরবিটাল এবং সিগমা স্টার এবং পাই স্টার সিগমা স্টার এদেরকে যদি সাজাই তাহলে দেখা যাবে যে সিগমাটা সবচেয়ে বেশি স্টেবিলাইজড, তারপরে হচ্ছে পাই, তারপরে হচ্ছে নন বন্ডিং, কারণ নন বন্ডিং এর রেসপেক্টে বন্ডিং হলে তবেই তো সিগমা, তবেই তো পাই তৈরি হয়। এবং সিগমাটা যে পাই এর থেকে বেশি স্টেবল সেটা আমরা আগের লেকচারে দেখেছি। ওই একই লজিকে সিগমা স্টারের তুলনায় পাই স্টার বেশি স্টেবল হবে, কিন্তু দুটোই অ্যান্টি বন্ডিং। আর তার রেসপেক্টে তুমি যদি পি অরবিটালকে নাও, তো পি অরবিটাল তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ যখন করে তখন তারা পাই স্টার তৈরি করে, অর্থাৎ পাই স্টারের এনার্জি কিন্তু পি এর এনার্জির থেকে বেশি, অর্থাৎ পিটা ভ্যাকেন্ট পি অরবিটালের এনার্জির থেকে পাই স্টারটা উপরে থাকে। তাহলে এই এনার্জি লেভেল আমার আছে, এইগুলো হচ্ছে আনঅকুপাইড, এইগুলো হচ্ছে অকুপাইড। এবং সব মলিকুলে তো আর এই ধরনের এন ইলেকট্রন বা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে না, যেমন এদের ক্ষেত্রে ভ্যাকেন্ট পি অরবিটাল নেই, যেমন এর ক্ষেত্রে এন ইলেকট্রন নেই। তাহলে যার যেরকম থাকবে সেই অনুযায়ী আমাকে এনার্জিটা সাজাতে হবে। এর ক্ষেত্রে কি কি আছে? সিগমা স্টার, সিগমা এবং ভ্যাকেন্ট পি।
তার মধ্যে সিগমাগুলো সব ভর্তি, সিগমা স্টারটা ফাঁকা, পিটা ফাঁকা, তাহলে সিগমা স্টারও ফাঁকা, পিও ফাঁকা, তাহলে লুমোকে, পির এনার্জি যেহেতু সিগমা স্টারের থেকে কম, তাহলে পিটা হচ্ছে লুমো। এই লজিকে আমাকে এগোতে হবে। এবার আমরা এই দুটো জিনিসকে এঁকে ফেলেছি, একটা হচ্ছে অ্যামোনিয়ার হোমো, আর একটা হচ্ছে BH3 লুমো। এবার বোরনের থেকে অ্যামোনিয়া নাইট্রোজেন যেহেতু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অ্যামোনিয়ার হোমোটা নিচে থাকবে, এর BH3 হোমোটা উপরে থাকবে, BH3 লুমোটা উপরে থাকবে, এবং হোমো থেকে লুমোতে ইলেকট্রন ট্রান্সফার হবে। ওই একই ছবি আমরা অক্সিজেনের জন্যও এঁকেছি, কিন্তু অক্সিজেনের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি তার হোমোর এনার্জি আমরা ওয়াটারের হোমোর এনার্জি অ্যামোনিয়ার হোমোর থেকে নিচে রেখেছি। দেখো এর এনার্জি হচ্ছে এখানে, whereas এর এনার্জি হচ্ছে এখানে। তার ফলটা কি আছে? ফলটা হচ্ছে এই দুটো অরবিটালের মধ্যে যা এনার্জি গ্যাপ, এই দুটো অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু তার থেকে বেশি। তার ফল কি হয়েছে? এফিসিয়েন্সি, অরবিটাল এফিসিয়েন্সি কমে গেছে। অরবিটাল এফিসিয়েন্সি কমে গেলে কি হয়? ডেল্টা ই, যেটা তোমার লোয়ার এনার্জি অরবিটাল থেকে যে বন্ডিং মোটা তৈরি হয়েছে তার এনার্জি ডিফারেন্স, দেখো ডেল্টা ইটা এর ক্ষেত্রে বেশি, ডেল্টা ইটা এর ক্ষেত্রে কম। তার মানে আমরা এটা বলতেই পারি যে হোমো অফ অ্যামোনিয়া এবং লুমো অফ BH3 তাদের এনার্জি ম্যাচিং বেটার হয় কম্পেয়ার টু homo of water and LUMO of BH3, because HOMO of NH3 is energetically closer to the LUMO of the BH3. HOMO of nucleophile is closer to the LUMO of the electrophile as far as ammonia BH3 is concerned, compared to what? Compared to HOMO of water when it is overlapping with the LUMO of BH3. তাহলে ওভারল্যাপ কোথায় মোর এফিশিয়েন্ট হবে? যেখানে হায়ার হোমো আছে। হায়ার হোমো কোথায় আছে? অ্যামোনিয়া। This is another way of saying that ammonia is more nucleophilic towards BH3 than water, and as a result it reacts faster rate react করে BH3 এর সাথে compared to water. Okay, এবারে আরেকটা রিয়াকশন দেখা যায়, এটাকে আমরা বলে থাকি সাবস্টিটিউশন রিয়াকশন, যেখানে X কে বের করে দিয়ে আমরা হাইড্রোক্সাইডকে ঢোকাচ্ছি। একটা মিথাইল ক্লোরাইড বা মিথাইল আয়োডাইডের সাথে হাইড্রোক্সাইডের রিয়াকশন হচ্ছে, OH minus is attacking this carbon and this X minus is going, and we are getting methanol, and X minus is acting as a living group. এখন এখানে প্রশ্ন হলো যে এই যে ডেসক্রিপশন, রিয়াকশনের ডেসক্রিপশন, যেটাকে আমরা ছোটভাবে মেকানিজম বলে থাকি, মেকানিজম ইনভলভস transfer of the electron pair from oxygen to the carbon, and the carbon halogen bond breaks. So obviously this is the nucleophile, denotes electron like Lewis base. This accepts the electrophile, this accepts the electron, therefore this is the Lewis acid or the electrophile. The question is এইরকম ভাবে ট্রান্সফারটা ওকে, অর্থাৎ কার্বনের উপরে অ্যাটাক করে X মাইনাসকে বের করে দেওয়া ইজ ওকে, বাট এখানে উল্টোটা কিন্তু হয় না, অর্থাৎ X এর উপরে অ্যাটাক করে CH3 মাইনাসকে বের করে দেয় না। রিয়াকশনের আউটকামে কখন এটা পাওয়া যায় না যে OHX তৈরি হচ্ছে আর তার সাথে CH3 মাইনাস বেরোচ্ছে, সবসময় CH3OH পাওয়া যায় আর X মাইনাস বেরোয়। এর কারণটা ওয়াই ইজ দ্যাট? এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে না সেটা বুঝতে গেলে আমাকে ভিভিটি থিওরি যদি তুমি নাও, তাহলে তুমি বলতে পারো যে X তো ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ব্রোমিন, তার মাথায় নেগেটিভ চার্জ স্টেবল, কার্বন অক্সিজেন বন্ডটা স্ট্রং, আর এটাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখা যাবে যে এখানে OHX বন্ড তৈরি হচ্ছে, X মানে হচ্ছে ক্লোরিন, তারপরে আয়োডিন, এর সাথে অক্সিজেনের অরবিটাল সাইজ ম্যাচ করে না, লোন পেয়ার রিপালশন থাকতে পারে, তার ফলে এই বন্ডটা উইক, এবং সবচেয়ে বড় কথা কার্বনের উপর নেগেটিভ চার্জ, কার্বন এমন কিছু ইলেকট্রোনেগেটিভ নয়, সেগুলো স্টেবিলাইজড হবে না, তার ফলে এই রিয়াকশনটা হয় না, এই রিয়াকশনটাই হয়। কিন্তু এমওটি অনেক বেটার এক্সপ্লেনেশন দিতে পারে যে কেন কার্বনের উপরে অ্যাটাক হয়, হাইড্রোক্সাইড কেন কার্বনের উপর অ্যাটাক করে, এবং প্রিসাইজলি কেন এই দিক থেকে অ্যাটাকটা করে, কেন OH মাইনাস এইখান থেকে অ্যাটাক করছে না। এই অ্যাটাকটাকে বলা হয় ফ্রন্ট সাইড অ্যাটাক, অর্থাৎ যেদিকে হ্যালোজেন আছে সেই দিক থেকেই অ্যাটাক, আর এই অ্যাটাকটাকে বলা হয় ব্যাক সাইড অ্যাটাক, যেদিকে হ্যালোজেন আছে তার উল্টো দিক থেকে অ্যাটাক। এগুলো কেন হচ্ছে, কেন কার্বনের উপরই করছে, কেন ব্যাক সাইড অ্যাটাক করছে, এই সব কিছুর উত্তর দিতে পারে এমওটি, অত্যন্ত ভালোভাবে দিতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে এমওটি যদি দেখতে হয় তাহলে এর হোমোডুমো জানতে হবে। এবার হাইড্রোক্সাইড অক্সিজেন sp3 হাইব্রিডাইজ, তাহলে যে কোনো একটা sp3 হাইব্রিড অরবিটাল যেখানে একটা লোন পেয়ার আছে সেটা হচ্ছে ওর একটা হোমো, তাহলে আমরা এরকম বলতে পারি এটা হচ্ছে হোমো sp3 হাইব্রিড অরবিটাল। এবারে CH3X এর লুমো কোনটা? CH3X এ আছে কি? কিছু n ইলেকট্রনস আছে, CH সিগমা আছে, সিগমা স্টার আছে, CX সিগমা আছে, সিগমা স্টার আছে। এবার কার্বন হ্যালোজেন বন্ডের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কার্বন হাইড্রোজেন বন্ডের তুলনায় সেই CCl বন্ডের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যেহেতু বেশি, তাহলে এখানে আমরা মেনে নিতে হবে যে আমাদের CX বন্ডটাই হচ্ছে
তার যে সিগমা এবং সিগমা স্টার, সেখানেই আমাদের ওই লুমোর উত্তরটা লুকিয়ে আছে। অর্থাৎ এখানে লুমোটা হবে sp3 হাইব্রিড অ্যাটমিক অরবিটাল অফ কার্বন যখন ওভারল্যাপ করেছে একটা sp3 অ্যাটমিক অরবিটাল অফ হ্যালোজেন তার সাথে। সেখানে দুটো ওভারল্যাপ পসিবল, একটা হচ্ছে ইন ফেজ, তাহলে আমরা একটা সিগমা ওভারল্যাপ পেয়েছি, যেটা সিগমা বন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু তার সাথে তো সিগমা স্টারও আছে। সিগমা স্টার আমরা বুঝলাম কি করে, এই যে নতুন নোট তৈরি হয়েছে। এই সিগমা স্টারে তাহলে অ্যাটাকটা করবে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে, হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডিং অরবিটালে হ্যালোজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটি তথা অরবিটালের লোব সাইজ বেশি থাকবে, দেখো বড় আছে। উল্টোটা হবে অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে, কার্বনের দিকে লোব সাইজ বড় থাকবে, দেখো এই দিকটায় বেশি আছে, এই দিকটায় কম আছে। অ্যান্টি বন্ডিং এ কার্বনের কন্ট্রিবিউশন বেশি। তার মানে সিগমা স্টার সিএক্স হচ্ছে এরকম দেখতে, যেখানে কার্বনের উপরে কন্ট্রিবিউশন বেশি, হ্যালোজেনের উপর কন্ট্রিবিউশন কম। এর ফলে হলোটা কি, আমরা এখানে এনার্জিটাও রেখেছি যে কি করে হচ্ছে ব্যাপারটা, কার্বনের অ্যাটমিক অরবিটাল আর হ্যালোজেনের অ্যাটমিক অরবিটাল থেকে সিএক্স সিগমা, সিএক্স সিগমা স্টার। তাতে আমার প্রশ্নটার উত্তরটা কোথায় পাওয়া যাচ্ছে, আমরা এটুকু বুঝলাম যে সিএইচ সিগমা স্টারে অ্যাটাক করছে না, অ্যাটাকটা করছে সিগমা স্টার সিএক্স এ। তার লজিকটাও হচ্ছে এরকম যে এখানে সিএক্স বন্ডটা ভেঙে যাচ্ছে। এবার কোনো একটা বন্ডকে যদি ভাঙতে হয় তাহলে তার দুটো উপায় আছে। আচ্ছা, একটা হচ্ছে তার যে বন্ডিং এমো, অর্থাৎ এই সিগমা সিএক্স, এইখান থেকে দুটো ইলেকট্রনকে টেনে বার করে নাও। আরেকটা উপায় হচ্ছে এইখান থেকে একটা ইলেকট্রনকে এখানে প্রমোট করো। যদি এখানে একটা ইলেকট্রন থাকে, এখানেও একটা ইলেকট্রন থাকে, তাহলেও বন্ডটা জিরো হয়ে যাবে, কারণ বন্ড অর্ডারের ডেফিনেশন হচ্ছে total number of electrons in bonding ammo minus total number of electrons in anti-bonding ammo divided by 2. তাহলে এখানে একটা, তাহলে 0 divided by 2 is equal to 0. আর 3 নম্বর পয়েন্ট আছে একটা, সেটা হলো যে বাইরে থেকে কেউ যদি এই জায়গাতে দুটো ইলেকট্রন পুশ করে দেয়, তাহলে এখানেও দুটো, এখানেও দুটো, আলটিমেটলি 0। এখানে ঠিক সেটাই ঘটছে, বাইরে থেকে ইলেকট্রন দিচ্ছে কে, এই যে দুটো ইলেকট্রন এ দিচ্ছে, খেয়াল করে দেখো, দুটো ইলেকট্রন দিচ্ছে এইরকম ভাবে, দুটো ইলেকট্রন দিচ্ছে। তার মানে এখানে সিগমা স্টার ইলেকট্রন দিল, এবার যেই সিগমা স্টার ইলেকট্রন দিল, সিগমা বন্ড গেল ভেঙে, সেই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটাকে এক্স মাইনাস এক্স নিয়ে বেরিয়ে গেল, নিজে হ্যালাইড বা এক্স মাইনাস হয়ে, আর তুমি নতুন অক্সিজেন কার্বন বন্ডটি এস্টাবলিশ করতে পারলে। তার মানে তোমার এখানে ট্রান্সফারটা হচ্ছে কোন অরবিটাল থেকে, নন বন্ডিং sp3 অরবিটাল অফ অক্সিজেন, সেটা ইলেকট্রন ট্রান্সফার করছে সিগমা স্টার সিএক্স। এবার এটা যখন বোঝা হয়ে গেছে, তখন বাকিটা খুব ইজি। খেয়াল করো, অক্সিজেন যদি কার্বনের উপর অ্যাটাক করে, যদি এইটা হয়, তাহলে অরবিটাল ওভারল্যাপ হচ্ছে এইটা। আর এই একই অক্সিজেন যদি হ্যালোজেনের উপরে অ্যাটাক করে, তাহলে অরবিটাল ওভারল্যাপ হচ্ছে সিগমা স্টারে কার্বনের কন্ট্রিবিউশন বেশি, হ্যালোজেনের কন্ট্রিবিউশন কম, তাহলে অরবিটাল ওভারল্যাপ এই জায়গাটাতে বেটার হবে। এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, এখানে ইলেকট্রন নেই, এটা সিগমা স্টার, কিন্তু যেহেতু এইখানেই তুমি ইলেকট্রনটা ওইখানেই ইলেকট্রনটা দেবে, তাহলে ও তো বেছে নেবে এমন জায়গা, ওই অরবিটালের মধ্যে এমন জায়গায় ও বেছে নেবে যে জায়গাতে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকবে। তাহলে কোথায় ও দেবে ইলেকট্রনটা, কার্বনের দিকে দেবে না হ্যালোজেনের দিকে দেবে? হ্যালোজেনের দিকে সাইজ তো কম আছে, সেখানে ইলেকট্রন যদি দেয়, ও সেখানে ইলেকট্রন ডেন্সিটি কম থাকার কথা, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যেখানে বেশি থাকতে পারে, অর্থাৎ কার্বনের দিকে, সেই দিকটাতেই কিন্তু ও অ্যাটাক করবে। সিগমা স্টার তো ভ্যাকেন্ট, কিন্তু অক্সিজেন যে মুহূর্তে ওখানে ইলেকট্রনটা পুট করবে, এবং কার্বনের দিকে প্রেফারেন্সিয়ালি পুট করবে, তার কারণ কার্বনের দিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে যদি ওখানে ইলেকট্রন থাকে। হ্যাঁ, ইলেকট্রন তো আসছে, এবারে তাহলে ইলেকট্রনকে কোন দিকে দেবে, কার্বনের দিকে না হ্যালোজেনের দিকে? কার্বনের দিকেই দেবে। যে মুহূর্তে ওটা দিল, তখনই তোমার সিএক্স সিগমা বন্ডটা ভেঙে গেল, এবং ভেঙে গেলে তোমার এক্সটা এক্স মাইনাস হয়ে বেরিয়ে গেল, আর নতুন করে কার্বন অক্সাইড বন্ডটা তৈরি হবে। আরেকটা আমরা দেখতে পাই, এই একই রকমের এমওটি দিয়ে আরেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে কার্বনিলের কার্বনে কোনো একটা ইলেকট্রোফিলিক, কোনো একটা নিউক্লিওফাইলের অ্যাটাক। কারণ আমরা জানি যে রেজোনেন্স ফর্ম আঁকলে কার্বনিলের এই কার্বনের মাথায় প্লাস আর এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে। তো এই চার্জ সেপারেশন যখন হচ্ছে, তখন এই কার্বনটার মাথায় প্লাস আসছে, মানে এটা হচ্ছে ইলেকট্রোফিল। এই হাইড্রক্সাইড ইলেকট্রন ট্রান্সফার করছে, হাইড্রক্সাইড তার মানে নিউক্লিওফিলিক। তাহলে এর হোমো আর এর লুমো, এখানে দেখো পাই বন্ড ভাঙছে। পাই বন্ড ভাঙতে পারে কিভাবে, যদি পাই স্টার ইলেকট্রন দিই, তার মানে এর লুমো হচ্ছে পাই স্টার। এটাকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করছি, একবার আমরা কার্বনের উপরে অ্যাটাক করে এই ধরনের ইন্টারমিডিয়েট পাচ্ছি, আরেকবার যদি আমরা অক্সিজেনের উপরে অ্যাটাক করি, তাহলে আমরা এই ধরনের ইন্টারমিডিয়েট পাবো। ভ্যালেন্স বন্ড থিওরি অটোমেটিক্যালি বলবে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ স্টেবল, কার্বনের উপর নেগেটিভ চার্জ স্টেবল নয়, সেই কারণে এটা হবে না। এমওটি আরো বেটার এক্সপ্লেনেশন দিতে পারে। এমওটিতে তুমি যখন বুঝে যাচ্ছ যে পাই স্টারটা হচ্ছে লুমো, তার মানে তোমাকে তখন মানতে হবে যে ওইচটা তার হোমোর ইলেকট্রনটাকে ট্রান্সফার করবে পাই স্টারে। যখন পাই স্টারে ট্রান্সফার করবে, তখন পাই স্টারের সঙ্গে ওভারল্যাপটা কার্বনের দিকে হবে না অক্সিজেনের দিকে হবে, এটা জাস্টিফাই করতে হবে। কার্বনের দিকে হলে দেখো অরবিটালের সাইজ ম্যাচ করছে,
আর যখন তুমি অক্সিজেনের দিকে করতে যাচ্ছ তখন এই দিকে তো পাই স্টারে অক্সিজেনের কন্ট্রিবিউশন তো কম, কারণ পাইয়ে অক্সিজেনের কন্ট্রিবিউশন বেশি, কারণ অক্সিজেন কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে অ্যান্টি বন্ডিং এ পাই স্টারে কার্বনের কন্ট্রিবিউশন বেশি হবে, কার্বনের দিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, আর বন্ডিং এ অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। কিন্তু আমি তো এখানে একে নিয়ে কাজ করছি না, আমার তো ফোকাস হচ্ছে এইটা। তাহলে যখন কোনো অক্সিজেন, এই যে অক্সিজেনের উপরে বা যে কোনো নিউক্লিওফাইল ধরে নাও, সে যখন ইলেকট্রনটা দেবে তখন এখানে ইলেকট্রন পুশ করাটা কোথায় বেটার? যে জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে সেখানেই বেটার। কার্বনের দিকে বেশি আছে, অক্সিজেনের দিকে কম আছে। আছে মানে আমি বলতে চাইছি, যদি ওখানে ইলেকট্রন থাকতো তাহলে ইলেকট্রনটা কোথায় বেশি থাকতো, কার্বনের দিকে না অক্সিজেনের দিকে? কার্বনের দিকে। তাহলে এবার যখন ইলেকট্রন দেওয়ার প্রশ্ন আসছে তখন কোন দিকে ইলেকট্রনটা দেবে, কার্বনের দিকে না অক্সিজেনের দিকে? অবভিয়াসলি ও কার্বনের দিকেই দেবে, কারণ সেই জায়গাতে তোমার গ্লুবের সাইজ বড়। কার্বনের পি অরবিটালটা পাই স্টারে মোর কন্ট্রিবিউটিং কম্পেয়ার টু অক্সিজেনের পি অরবিটাল। তাহলে আমরা এখান থেকে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে পাই স্টারে যখন অ্যাটাক করবে কোনো একটা নিউক্লিওফাইল, তখন সে প্রেফারেন্সিয়ালি কার্বনে অ্যাটাক করবে ইনস্টেড অফ অ্যাটাকিং অ্যাট দি অক্সিজেন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।